যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন, সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না, প্লাস আমাদের পর মানে যে প্রেস উইং, সেই প্রেস উইং জানাচ্ছেন যে না, ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায়। পরে আবার বলা হচ্ছে যে না, এটা একটু ভুল হয়েছে। স্যার, পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না। এটা কেন এরকম হচ্ছে? মানে আমি কেন এরকম বলতেছি, প্রফেসর আসিফ নজরুল, আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধান ছিলেন না, তিনি যখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন, এর থেকে বেশি মনোযোগ, এর থেকে বেশি সম্মান তিনি পেতেন। আমি দেখে জেনে বলতেছি, হঠাৎ আমাদের কি হলো? আমি স্যারকে যতটুকু চিনি, ওনার যে সোশ্যাল বিজনেস সামিটটা আছে, ওখানে আপনার কয়েকবার আমি স্যারের সফর সঙ্গী ছিলাম। স্যার কিন্তু এয়ারপোর্টে প্রোটোকল পছন্দ করে না। আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই, স্যার চান না একজন উপদেষ্টাও যেন যান। উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টাও যেন থাকে। তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো, স্যারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না, এটা আমি বিশ্বাস করি না। আর এখানে তো একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেশ মন্ত্রণালয় আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, ওনারা ব্রিফ করবেন, আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা, তার কথা আছে, কিন্তু তার আগেও আমরা চ্যাথাম হাউসে যে ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না, এটা তিনি জোর দিয়ে বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে তার ক্যাবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না। এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে। তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের, মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো, তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি, আমার পরিবার চলে গেছে, এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না যদি বাড়িটা কোথায় কিনেছে, অ্যাড্রেসটা কোথায়, ওই বাসাটার ছবিটা কোথায়? আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে, আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে, ফ্ল্যাট হোক, জমি হোক, আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য, এটা পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব। সম্ভব কিনা বলেন? রাইট, সম্ভব, একদমই সম্ভব। যারা লুকানো সম্ভব না স্যার, আমেরিকা প্রপার্টি করে লুকানো সম্ভব না। জি জি, যারা এই মিথ্যা, যারা খালেদ একটা মিনিট, যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা, চরিত্র হরণ করা, দোষারোপ করা, এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ না, যদি আপনি এই মহাপাপীর কথা প্রচার করেন বা শেয়ার করেন, আপনিও মহাপাপ করছেন। ঠিক আছে? আল্লাহর ভয় করেন। আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই, আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে, ঠিক আছে? সেই স্কুলে যারা সহপাঠী আছে, টিচার আছে, তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় 6 বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে। উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান। এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে, কাউকে না কাউকে বলতে। কারো কাছ থেকে যদি না শুনে, কেউই বললো না, আমার ওয়াইফের কলিগ, আমার বাচ্চার স্কুলের টিচার, আমার কলিগ, আমার প্রতিবেশী, কারো কোনো সূত্র উল্লেখ না করে, বাসার অ্যাড্রেস না দিয়ে, দলিল না দিয়ে, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন? এবং এই যে বিশ্বাস করলেন, দাঁড়ান একটা মিনিট খালেদ, আমাকে বলতে হবে, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আপনি যে বিশ্বাস করলেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার। যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে, তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না। আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি, ফ্ল্যাট, ল্যান্ড, ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান, তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না। বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, আমেরিকাতে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই মিথ্যাবাদী, এর পরিচয়, এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন। কারণ এগুলি করে তারা সরল মনা মানুষ, তাদেরকে বিভ্রান্ত করে, তাদের দুঃখ দেয়, এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে। এই একটা জিনিস প্রমাণ চান,
চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, প্রমাণ চান। প্রফেসর আসিফ নজরুল কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এটা খুব সহজেই এটা প্রমাণ করা সম্ভব তিনি যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন। প্রফেসর আসিফ নজরুল, আসলে আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে হবে, আপনাকে আমরা পেয়েছি সেই জন্য, আবার একটু দেরিও হয়েছে সেই জন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো, অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত। আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলো একটু বলে ফেলা। আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টারা নাকি খুব ট্রাভেল হ্যাপি, আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে 11 বার তিনি বিদেশে গিয়েছেন। আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ সেহেতু আপনি এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা, খুব সংক্ষেপে দুটো বিষয় একটু বলে দিতেন। হ্যাঁ জি, না আমি আরো বলবো আপনাকে। আমাদের সবার সম্পত্তির হিসাব ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে। আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত। আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা। সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব। আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম, যেখানে স্থানীয় আওয়ামী লীগরা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল, সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই। আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন, উনি নিয়েছিলেন। আমি আমার পিএস, আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই। ঠিক আছে, আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ 2 জন লোক গিয়েছিল আমার সাথে, এক্সট্রা 2 জন লোক একটা সফরে। সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে। আমি যে সফরগুলোতে গিয়েছিলাম, একটা হচ্ছে আইএলওতে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য, আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য। এটা আমার ম্যান্ডেটরি। আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আলোচনা করার জন্য, আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে, যেখানে 2 জন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে। এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গত, সৌদি আরবে 2 বার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই। আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে, সেখানে আমার সফর সঙ্গী ছিল একজন, সরি সেখানে সফর সঙ্গী ছিল 2 জন, মালয়েশিয়াতে 2 জন, সর্বোচ্চ 2 জন, এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফর সঙ্গী ছিল না। তার মানে আপনি আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন। আপনি যদি অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে ক্যাবিনেটে দেওয়া আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময়, রাইট? অবশ্যই। আরেকটা কথা বলি, আরেকটা কথা আমি বলতাম, এখন চট করে মনে করতে পারছি, সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না। আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই। আমার ব্যক্তিগত, আমার এবং আমার পরিবার, আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল, যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত, যেখানে সাধারণ রোগীরা দেখায়, সেভাবে দেখিয়েছি। ইবনে সিনাতে দেখিয়েছি, সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি। কোনোদিন বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই। ওকে, প্রফেসর নজরুল, আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না, এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে, কি আছে সেগুলি জানতে চায় না, তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয়। স্যার, আপনি এইটা দেখছেন কিনা যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে? টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। না, আমি আপনাকে বলি, স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি, কোন কোন ভোটারের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না। যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সনে কিনেই ভোট করতে পারতো, এই রাতের ভোট তো করতে হতো না। যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না, কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে। স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে, সীমিত ক্ষেত্রে কোনো ভোটারকে হয়তো করা যায়, ভোট ব্যাংক আছে আমাদের এখানে, আপনি জানেন তো সত্যি, সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে, এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে। আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত, কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম, অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে, কিন্তু সেই চুক্তিগুলি
বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই, জনসমক্ষেও আসে না। এটার কারণ কি? অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক, কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু। আমি স্যার আপনাকে বলতে পারলাম না, কিন্তু অনেকে এটাও বলে। যাই হোক খালেদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল, আমি পাকিস্তানপন্থী, আমি আইএসআই এর এজেন্ট? প্রচন্ড ভাবে শুনেছেন না? আমি রাজাকার, ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে, অনেকবার তো শুনেছেন অনেক কিছু। হ্যাঁ, তো এখন বললাম যে এটা তো আপনার কিছু মানুষ এত সরল প্রকৃতি, তাদের কোনো একটা মানুষ অন্য একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে, আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, তারা এইসব প্রচারণায় কান দেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ক্ষমতাসীন হওয়ার পর আমাদের এই সরকার দায়িত্বে আসার পর, আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, যে লস্করে তৈয়বার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার, কি জঘন্য অপপ্রচার করা হয়েছে। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি, ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন? খালেদ, আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু একটু দূরে দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে লোক আছে রাস্তার মধ্যে, মানে আমার কাছে মনে হয় কি, যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে, বা আমাকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু 90% মানুষের মনে এগুলি হাস্যরস ছাড়া কিছু উদ্রেক করে না। আর ভারতের সাথে চুক্তি, আপনাকে আমি বলি, এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরেন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এনে জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, আমরা যখন কোনো মিটিং এ বসে, খালেদ, আপনি যখন ডয়েচে ভেলেতে কাজ করতেন, আপনি যখন মিটিং এ বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ভেলের মতামত হতো? হতো না, ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আরেকজন দিবে, অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম, আমাদের 2-1 শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস নিতেন না। 2-1 শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না। কেউ কেউ বলতো থাক, এত করা হওয়ার কি দরকার, থাক, আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে, থাক, এরকম করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না, আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ওই যে রাজনীতিতে দোষারোপ আমার উপর আসবে কেন? আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যেটুকু বিশ্বাস করি, এগুলো প্রকাশ করা না, এগুলি এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি, যেটা ভারত কখনোই চায় নাই। সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন, যেটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা র্যাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। এই সমস্ত আপনার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমরা করে যাচ্ছি। আর চুক্তি, আরেকটা কথা শুধু বলি, চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না। অবশ্যই আপনি খেয়াল করলে দেখবেন, আপনাকে নিয়ে প্রফেসর ইউনূসের পর আপনি হচ্ছেন সবচেয়ে বেশি মোস্ট টকড পারসন ইন, মানে সবচেয়ে বেশি কথা বলার লোক হচ্ছেন আপনি, যে যাকে নিয়ে কথা হয়, এবং সুন্দর সুন্দর ট্রলও হয় আপনাকে নিয়ে। সুন্দর সুন্দর ট্রলের মধ্যে কেউ হয়তো আপনাকে আপনার মুখের বা বলার বাচনভঙ্গি নকল করে, হায় আল্লাহ জানো খালেদ, বা ওরকম করেও আসলে অনেকগুলি কথা আছে। এর মধ্যে একটা কথা হচ্ছে যে, আপনাকে আমি একটু প্রশ্ন করতেই চাই। আপনি এরকম একটা কথা বলেছিলেন, আপনি যদি কখনো মন্ত্রী হন বা রাষ্ট্রের কোনো দায়িত্ব আপনি পান, তাহলে আপনি দিনরাত কাজ করবেন, এবং সেই কাজ করে আপনি আর কোনো দিকে তাকাবেন, এবং অনেক কিছু আপনি করতে পারবেন যেটা আসলে আপনি করতে চান। আমাদের প্রশ্ন, 10 মাস পার হয়েছে, আপনি হয়তো বড়জোর এখনকার যে টাইমলাইন অনুযায়ী বড়জোর আর 10 মাস আপনি থাকবেন। তারপরে আমরা আশা করতেছি যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, সেটাও আমরা আশা করতে পারি, কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং মনে করতেছি আপনি আর হয়তো সরকারি দায়িত্বে থাকবেন না। তো সেই জন্য আপনার এই 10 মাস কেমন গেল, কেমন যাচ্ছে, আপনি কেমন এনজয় করতেছেন? আমার পার্সোনালি মনে হচ্ছে আপনি অনেক এনজয় করতেছেন না। আপনি বারাক ওবামা একটা কথা বলেছিলেন যে
এই ক্ষমতায় থাকার শেষ কয় মাসে উনি অনেক বুড়িয়ে গিয়েছিলেন। তো আপনাকে দেখেও আমার এরকম আমার মানে মনে হইতেছে যে মানে ওই এইটা আসলে আপনার কেমন ছিল, যে মানে এই 10 মাস আপনি যদি আমাদের বলেন। আপনাকে তো আমি তো বলেন, এটা মানে অকল্পনীয় পরিশ্রমের কাজ, অকল্পনীয় পরিশ্রম। আমি আপনাদের যেটা বলতাম যে দিনে রাত কাজ করব, আমি সত্যি দিনে রাত কাজ করি, সত্যি দিনে রাত কাজ করি। আপনারা যতভাবে পারেন ইনফরমেশন নিয়ে জিজ্ঞেস করে দেখেন, আমার মন্ত্রণালয়ে ক্যামেরা ফিট করে রাখেন কটার সময় আসি, আমার যাতে যারা রাত 1টা 2টা পর্যন্ত মিটিং করে নাম দিয়ে দেবো, কেউ যদি ইনভেস্টিগেট করতে আইসেন আমার কাছে, হ্যাঁ 12-14 ঘন্টায় কাজ করি। এত পরিশ্রমের ধাক্কা পড়েছে। তারপর বিশাল টেন্স মুহূর্ত, ধরেন আমার সবচেয়ে কষ্ট লাগে, ধরেন যেই কাজের সাথে আমার বিন্দু মাত্র সম্পর্ক নাই, সেটার দায় দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়, আমার খুব কষ্ট লাগতো, খুব কষ্ট লাগতো। এখন একসেপ্ট করে নিয়েছি, কিছু করার নাই। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমি কিছু জিনিস চাচ্ছি হয়তো, কিন্তু আমি করতে পারছি না। ধরেন আমি ল ডিপার্টমেন্টে যখন টিচার ছিলাম, আমি যেটা চাইতাম সেটা কি করতে পারতাম। তা আমি তো সরকারি 23 জন মন্ত্রীর একজন মন্ত্রী, তা আমি যেটা চাচ্ছি সেটা সবসময় হচ্ছে না। কিছু ক্ষেত্রে এটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়, বেদনাদায়ক হয়। কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা আমাকে মনে করতো, ধরেন যাদের সাথে আমি বিবৃতি দিতাম, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করতো, তারা কিভাবে যে এরকম সিচুয়েশন হচ্ছে, আসিফ নজরুল এটা একসেপ্ট করছে, এই করছে, তাদের তো আমি আর বলতে পারছি না। সেটা আমি তো ইন্ডিভিজুয়ালি আমার কথা আমি একসেপ্ট করছি না কোনোটাই বলতে পারছি না। এগুলি সব খারাপ খারাপ ফিলিংস এর কথা। আপনাকে আমি একটা জিনিস বলি, আমি অনেস্টলি বলছি, উইথ হাইন্ডসাইট যদি আমাকে দেখানো হতো মন্ত্রিত্ব মানে এই উপদেষ্টা জীবন মানে হচ্ছে এই, কোনো দিন আমি রাজি হতাম না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাকে একটা কথা আমি বলি, আমার একটা অপার আনন্দের জায়গা আছে, এটা আপনাকে আমার বলতেই হবে। সেটা না হলে এটা একটা অপরাধমূলক কাজ হবে। সেটা হচ্ছে আমি কিছু কাজ করার সুযোগ পাই, কিছু দায়িত্ব পালন সুযোগ পাই, সেটা আমাকে অপার আনন্দ দেয়, যেটা আমি এই অ্যাডভাইজার পজিশনে না আসতে করতে পারতাম না। যেমন ধরেন আমাদের মাহমুদুর রহমান ভাই, ওনাকে আমি খুব পছন্দ করি। ওনার প্রেস যখন আটকে রাখা হচ্ছিল, যখন ওনার প্রেসের এই কাগজপত্র নাই পুড়ে ঢুড়ে গেছে, এই জন্য অনেক ধরনের আপনার আমলাতান্ত্রিক জটিলতা দেখে যখন এটা ছাড়াচ্ছিল না, তখন আমি একটা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলাম, যেটা তাড়াতাড়ি করে যেন দিয়ে দেওয়া হয়। আমি যেদিন দেওয়া হয়েছে, আমার কাছে আবদাল ভাই এসেছিলেন, ওনার পত্রিকা নির্বাহী সম্বন্ধে আমার প্রচন্ড ভালো লেগেছে। আবার ধরেন যে আবু বকর আছে না, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গিয়েছিল, আবু বকরের ছোট ভাই, আবু বকরের বাবা আমার সাথে দেখা করতে এসেছিলেন। ওনারা প্রচন্ড দরিদ্র জীবন যাপন করেন। তো আবু বকরের ভাইয়ের একটা চাকরি, ছোটখাটো চাকরি যখন ব্যবস্থা করতে পেরেছি, আমার প্রচন্ড আনন্দ লেগেছে। আমার এখানে একটা আহত ছেলে যখন আসার পর আমাদের মন্ত্রী হিসাবে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত দেওয়ার একটা বাজেট আছে, একটা খাত আছে। খুব অল্প 6 লাখ 10 লাখ টাকা, কিন্তু একবারে 50,000 পর্যন্ত দিতে পারি। সেরকম আপনার যখন কাউকে দিতে পারি তখন খুব ভালো লাগে। কারণ কাউকে 50,000 টাকা একবারে দেওয়ার সামর্থ্য আমার কোনোদিনও ছিল না, ভবিষ্যতে কখনো হবে না, কখনোই হবে না। এরকম আপনার ধরেন এগুলো যদি আমি বলতে থাকি, তখন হয় কি, ধরেন মানুষ বলে যে আচ্ছা আপনি কি করেন। এখন আমি যদি প্রত্যেকদিন কি করেছি বলতে থাকি, কতগুলা লোক আসে দেখা করে, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি, এটা যদি বলতে থাকি শোনেন, তখন তো এটা একটা অসহনীয় ব্যাপারে পরিণত হবে যে এই লোকটা কি পাগল লাগে, সারাদিন কি ভালো কাজ করছে এটা বলতে থাকে। ভাই আমি সারাদিন চেষ্টা করি। যদি আমি কম পারি, তাহলে মনে করেন আপনারা যারা সমালোচনা করবেন, ভাই আপনার চেয়ে আমার বুদ্ধি কম, আপনার চেয়ে আমার অভিজ্ঞতা কম, আপনার চেয়ে আমার পড়াশোনা কম, হয়তো এই কারণে। কিন্তু চেষ্টা, ইচ্ছা, প্রচেষ্টা এর একটাও হয়তো ঠিক না। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যেহেতু শিক্ষক মানুষ, আপনার এই 10 মাসের এই উপদেষ্টা জীবনে আপনি যা করেছেন, তাতে কি আপনাকে পাস মার্ক দিবেন, এভারেজ মার্ক দিবেন, এভাবে এভারেজ গ্রেড দিবেন, কি দিবেন? আমি কোনো মার্কস দিব না, আপনারা মার্কস দিবেন। আমি যখন চলে যাব, আমি কি করেছি সব বলবো। আপনারা যারা এই আমি শুধু চেষ্টাটার ক্ষেত্রে মানে আপনি আপনার যে এফোর্টটা দিয়েছেন সেটার ক্ষেত্রে কি আপনি মানে সন্তুষ্ট, যে মানে বা এরকম কি যে আপনি তার চেয়ে বেশি দিতে পারতেন, এরকম কি? আপনি যদি ফিজিক্যাল পরিশ্রমের কথা বলেন, আমার পক্ষে এভারেজ 12 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না। আমি কোনো সময় 14-16 ঘন্টাও কাজ করেছি, সুতরাং বিন্দু বেশি সময় দিতে পারতাম না। আর আপনি যদি বলেন আমি আরো বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ করতে পারতাম নাকি, সেটা তো ভাই আমি বলতে পারবো না। আমার বুদ্ধি তো কোয়ান্টিফাই করা যায় না, কাজের পরিমাণটা কোয়ান্টিফাই করা যায়, কাজের পরিমাণে আমি মোটামুটি একটা অ্যানসার পাইছি। আপনার যে বস আছে, সেই বস কি আপনার উপর খুশি? মানে প্রচন্ড খুশি। বস আপনার উপর খুশি? প্রচন্ড খুশি। আপনি ইউনূস স্যারের কথা বলছেন? জি। প্রচন্ড খুশি। আপনাকে একটা এক্সাম্পল বলি। ধরেন আমাদের যখন যে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত যখন একটা তদন্ত কমিটি করা হলো আর কি, তখন আমি বারবার বলছিলাম, স্যার আমাকে দিয়ে না, আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। 2-3 জন অন্যদের নাম উঠলো। স্যার বলে না, তোমার না দিলে এটা কাজ হবে না, তুমি থাকবা।
তো এরকম অনেক কিছু স্যার আমাকে দিয়ে দেন, তুমি যদি অনেক খুশি না থাকেন, এটা আরেকটা তৃপ্তি। ওকে, প্রচন্ড খুশি। ওকে, যখন আপনার এই প্রশ্নটা শুধু ডক্টর আসিফ নজরুলকে চেয়ারে থাকা অবস্থায় করা যায়, আপনি কি বসের উপরে খুশি? মানে প্রফেসর ইউনূসের কার্যক্রমে কি আপনি খুশি? অধিকাংশ ক্ষেত্রে খুশি, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, কিছু ক্ষেত্রে খুব অল্প, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, খুব অল্প। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, উত্তর দেয়া না দেয়া আপনার ইচ্ছা। আমরা যে অনেকগুলি জিনিস দেখি যেটা আমার কাছে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয়। মানে উনি একটা ছবি দেন কি গ্রামীণ সমাধান, কি জানি একটা ওই পে, মানে টাকা পাঠাবে বিকাশ নগদের মতো একটা জিনিস। উনি একটা গ্রামীণ ইউনিভার্সিটি করেন, উনি করের টাকা মৌকুফ করেন, উনি হচ্ছে নোবেল প্রাইজ সহ আরো এরকম প্রাইজের কর টাকা মৌকুফ। এগুলি এই এই মানে প্রফেসর আসিফ নজরুল আপনারা থাকতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বলার তারে কেউ নাই। ইজ ইট পসিবল? আপনি আমাকে যেভাবে বললেন আমি সেভাবে চিন্তা করি নাই এতগুলা জিনিস। কিছু ক্ষেত্রে আমি জানি, কিছু ক্ষেত্রে আমি জানি, একটা ক্ষেত্রে অন্তত আমি জানি যেটা অনেক আগে আবেদন করে রাখা হচ্ছিল, বারবার গত সরকার দিচ্ছিল না দেখে নরমাল প্রসেস এটা হয়েছে, অনেক আগে আবেদন করা হয়েছে। আপনাকে একটা কথা বলি, মানে খালেদা জিয়ার জামিন সবগুলা হয়ে গেল, তো এটাও তো আপনার দীর্ঘদিন যাবত হচ্ছিল না। এখন যখন দীর্ঘদিন যাবত একটা জিনিস আটকে রাখা হয়, তারপর যখন এটা রেগুলারাইজ করার সুযোগ হয়, তখন একসাথে হয়ে যায়, তখন এগুলি মনে হয় যেটা হয়তো দৃষ্টিকটু, কিন্তু হয়তো এগুলি অনেক আগে ডিজার্ভিং ছিল। একটা ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জানি, বাকিগুলা জানি না, অনেক আগে ডিজার্ভিং ছিল, অনেক আগে আবেদন করা হয়েছিল, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটকে রাখা হয়েছিল। এখন এটা আটকে রাখে নাই, নরমাল প্রসেস হয়েছে, এখন আটকে রাখবে কারণ তো কারোটাই আটকে রাখা হচ্ছে না। আপনারা যখন এরকম সমালোচনা করবেন, আমার মনে একটুখানি ভিতরে তথ্য জেনে, ধরেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কত বছর আটকে ছিল, জেনে নিয়ে করলে ভালো হয়। আমি আপনাকে ভিতরের তথ্য নিয়ে আমি আপনার সাথে আরেকদিন নিশ্চয়ই আমরা বসবো। যেমন গ্রামীণের এটা আটকে ছিল, এটা আটকে থাকা বলে না, এরকম আরো 10টা কোম্পানি, আমি নিজেও করতে চাই গ্রামীণ সমাধান। এটা হচ্ছে যে একটা মানে এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না স্যার। একটা গ্রামীণ সমাধানের লাইসেন্স যদি আপনি আমাকে দেন, এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না, আপনি আমাকে একটা দেন। এখন আপনি বলবেন তো উনার মানে মানে আমি জানি না, একটা গ্রামীণ ইউনিভার্সিটি, আমি আপনাকে চিনি স্যার, আমি আপনাকে চিনি স্যার, আপনি জীবনে এটা করতে পারতেন না। আমি আপনাকে বলি না, আমি তো এন্টারপ্রেনার না, আমি আপনাকে বলি যে জিনিসটা আমি জানি না, তাও আমার বসের সম্পর্কে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমারও অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু আমারও অত্যন্ত শ্রদ্ধেয়, আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে প্রফেসর আসিফ নজরুল আপনি জানেন আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে আমিও ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমি যেহেতু জিনিসগুলো বেশি জানি না, কাজে আপনি এটা আমাকে জিজ্ঞেস করা অনুচিত হবে। আপনি যদি আমাকে বলেন যে ইউনূস স্যারের ব্যাপারে নিয়ে আমাদের প্রশ্ন করবেন, স্যারের অনুমতি নেই, স্যার যদি আমাকে অনুমতি নেয় আমি আরেকটা প্রোগ্রামে আসবো। আরেকটা কথা আপনাকে বলি, আচ্ছা আরেকটা কথা আপনাকে বলি, একটা মিনিট ধরেন আমি কোনো এন্টারপ্রেনার না, ফলে আমার তো কোনো কিছু পাওয়ার কথা না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, আমার এই 10 মাসের উপদেষ্টা জীবনে আমার ভাই বোন আত্মীয় স্বজন একটা মানুষ মিনিমামতম কোনো আনুকূল্য পায় নাই, বরং আমার যে আপন দুলা ভাই সে সুপ্রিম কোর্টের বিল্ডিং এ যেই জায়গায় বসতো সেখান থেকে তারা উঠায় দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখান থেকে স্থানচ্যুত হয়েছে। এবং আমি মানে আপনাকে কি বলবো আর কি, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এখন আমি তো আর এন্টারপ্রেনার না, এন্টারপ্রেনার যদি হইতাম, ধরেন আমি যদি একটা খুব জনকল্যাণমূলক একটা প্রজেক্ট থাকতো, আমি হয়তো চেষ্টা করতাম জনকল্যাণমূলক প্রজেক্ট, আমার নিজস্ব স্বার্থ নাই সেটাকে দেখার জন্য, কিন্তু আমার তো সেটা নাই, ফলে আমি বলতে পারছি না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি, আমার মিনিমামতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কুমিল্লা বাড়ি, আমার লালবাগের বাড়ি, ঢাকা ইউনিভার্সিটি, কোন ক্ষেত্রে আমার কোন রকম স্বজন প্রীতি আমি করিনি। এবং আমার আরেকটু বলি আমার জানা মতে যেসব উপদেষ্টা আমার সাথে ঘনিষ্ঠ, যারা ঘনিষ্ঠ আমার জানা মতে তারা কেউ করে নাই আমার জানা মতে। আচ্ছা স্বজন প্রীতি আপনি কিরকম বলবেন? মানে ধরেন ভাইয়ের ছেলেকে প্রেস উইং এ নিয়োগ দেয়া কি স্বজন প্রীতি? যদি সেটা আপনার যোগ্য হয়, এটা অন্য বিবেচনা থাকতে পারে। আপনি তো স্বজন প্রীতি ডেফিনিশন প্রীতি সব জায়গাতে একরকম হয় না, আপনি যে কোনো জিনিসের সংজ্ঞা সবার কাছে একরকম হয় না। এখন যদি কারো কাছে মনে হয় যে না সে ডিজার্ভিং এবং সে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে আসছে, হতে পারে। আবার কারো কাছে মনে হতে পারে না ডিজার্ভিং হলেও প্রপার প্রসেসের মধ্যে হলেও আমি নিব না। কেউ কেউ হয়তো সমালোচনার ভয় করে, কেউ কেউ যদি মনে করে যে আমি যেহেতু ভালো কাজ করছি আমি সমালোচনাকে কেয়ার করবো না, থাকতে পারে মানসিকতা। যথেষ্ট প্রশ্ন হয়েছে খালেদ। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই প্রশ্নটা মানে আমি জানি যে আপনাকে করা, বাট
ঘটনা হচ্ছে যে আমরা তো আসলে একটা অন্যরকম বাংলাদেশের একটা স্বপ্ন আপনারাই আমাদেরকে দেখাইছিলেন, মানে প্রফেসর আসিফ নজরুলের জন্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমরা একটা অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, যেই স্বপ্নটা বাস্তবায়ন করতে আমাদের সাহায্য করছে হচ্ছে আমাদের ছাত্ররা, আমাদের বাচ্চারা। তো আমরা এই স্বপ্নটা যাতে আর দেখতে পারি, সেই দেখে যেতে পারি। আমি আর প্রশ্ন করতে চাই না, আপনি যদি আমাদের উদ্দেশ্যে আর কিছু বলেন, আমরা শেষ করি অনুষ্ঠান। তাহলে আজকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলি প্রশ্ন আসলে করছি, সেই স্বপ্নের কিছু হয়তো আপনাকে মানে সেই না, ঠিক আছে, সেই স্বপ্নের কিছু লক্ষণ কিন্তু আছে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এরকম হজ হয়েছে কখনো? বাংলাদেশের ইতিহাসে এরকম ঈদের মধ্যে আপনার হয়েছে যে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, রোজার মধ্যে দাম বাড়ে নাই? এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, কোনো এক্সচেঞ্জ রেট পরিবর্তন হয়নি। পৃথিবীর কয়টা দেশে হয়েছে? সংস্কারের কাজ হচ্ছে, 10-12টা ভালো ভালো আইন হয়েছে। আমাদের প্রবাসীদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ হয়েছে, যেটা আপনার ওই যে আপনার অ্যাটর্নি করার ক্ষেত্রে আর কি, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে অনেকগুলা কাজ হয়েছে। তো হয়তো আরো বেশি কাজ করা যেত। ইনশাআল্লাহ বাকি 10 মাস যেন আমরা আরো ভালো কাজ করতে পারি, দোয়া করবেন। আমাদের প্রচেষ্টা কোনো রকম ঘাটতি নাই। আর প্রফেসর আসিফ নজরুল, মাননীয় আইন উপদেষ্টার কাছে আমি একটু অনুরোধ করে রাখি যে আমাদের আসলে সবসময় ইচ্ছা থাকে আমরা আসলে আপনাকে পাই, যত দ্রুত পাবো ভাবি বা যত ফ্রিকোয়েন্টলি পাবো ভাবি, তার চেয়ে আপনাদের ব্যস্ততা থাকেই, কিন্তু অন্যান্য উপদেষ্টারাও যদি আমাদের সাথে আসলে কথা বলেন, প্রধান উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলার সুযোগ দেন, তাহলে আমাদের জন্য আসলে জানা বোঝা, এবং মানে সবচেয়ে বড় কথা হইলো আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের শত্রু না, যে যদিও একটা দুইটা প্রশ্ন যেটা আপনি লাইক নাও করতে পারেন, সেই জন্য আমরা আপনাদের শত্রু না, এটা যদি জ্ঞান করেন আর কি, তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে কোনো প্রশ্নের কোনো বার দেন নাই, কোনো প্রশ্ন শুনতে চান নাই। আপনার এই ভূমিকার জন্য আমি আসলেই, অনেকে আমাকে বলতেছে যে আমি নাকি আপনাকে অনেক বেশি বেশি তেল দিচ্ছি। আমি এই তেল দিতেই চাই, যে আমি বলতেই চাই যে প্রফেসর আসিফ নজরুল আমি এটা মানে আপনি আমার জন্য যেই অস্বস্তিকর প্রশ্ন করেছে, এই প্রোগ্রাম শেষ হওয়ার পর অনেকক্ষণ দুশ্চিন্তা থাকতে হবে। ইশরাক হোসেন মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না, সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আমাদেরকে জানালেন যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে জানতে চেয়েছি। আইন উপদেষ্টা বাইরে আছেন, সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না। এই করতে করতে তারিখ পেরিয়ে গেল, এক ধরনের জটিলতা তৈরি হলো। কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশরাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না, এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময়, মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না, এবং পুরো প্লটটা আপনার করা, এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়। প্লটটা কি আমি বিএনপির বিপক্ষে করেছিলাম? জি, আপনি বিএনপির বিপক্ষে করেছেন। বিএনপির বিপক্ষে। গুড। আমি তো সারাক্ষণে শুনি আমি বিএনপির পক্ষে কাজ করি। এইটা বিপক্ষে করেছেন কেন জানি। আচ্ছা শোনেন, আমি আপনারে ভেরি ক্লিয়ারলি বলি, জি আমার কনসিয়েন্সের কাছে আমি 100% ক্লিয়ার। ইশরাকের যে জাজমেন্টটা ছিল বিচারিক আদালতে, সেটা ত্রুটিপূর্ণ ছিল। আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে, ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না। এই যে রায়টা, এই রায়টা রিপোর্টেড না, সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না। রিপোর্টেড কেস সবার নজরে পড়ে। এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে, রায়টা ত্রুটিপূর্ণ ছিল, কারণ ইশরাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন। এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন, পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন। এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে, তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা। নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে। মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না, এটা শিল্ড হিসাবে আমি কাজ করব? এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল, এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে। তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে। আমি কোনো রিপ্লাই দেই নাই, কারণ এটা আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক। 10 কার্য দিবস তখনও শেষ হয় না। আপনি মনে রাখবেন, লতে 10 দিন মানে 10 কার্য দিবস। স্যার যেদিন আসবে, স্যারের সাথে একটু কথা বলবো, পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে। যেদিন আসবে স্যার, ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে। কোন রকম বদ মতলব, বাজে মতলব আমার নাই। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু। আমি মনে করি ইশরাক যে জাজমেন্টটা আসছে, এটা ইশরাকের দোষ না। জাজমেন্টটা আসছে, এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল। এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো, আপিলের ডিভিশন, যেহেতু হাইকোর্ট
হাইকোর্টেরই রায়, নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো, তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না। এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো। আপনি তো জানেন সরকার, আপনি সাংবাদিক, সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে, ঠিক না, নর্মালি আপিল করে, আপিল করলে এই সিচুয়েশনটা হতো না। এখানে কোন রকম বদমতলব, কোনো পক্ষপাতিত্ব কিছু নাই। আমি অ্যাকর্ডিং টু ল যেটা, সেটা আমি করতে চেয়েছি। আপনি স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার। উনি নিউ ইয়র্ক এসছেন, নিউ ইয়র্কে কথা বলতে চেষ্টা করছি, তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি, এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার। উনি আমারে বাদে সবার ইন্টারভিউ দিচ্ছেন। যাই হোক, খাওয়াবার এটা উনার ইচ্ছা। কিন্তু আমি আমি স্যারকে জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ, মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত 30 বছরে, সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা। এমনকি আপনাকে গালি দিলেও, মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলি। করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে খালেদ, কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি, আমি তো সরকারের স্পোকসম্যান না। হ্যাঁ, এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি। হ্যাঁ, আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে, আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায়, বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন, যারা করবেন ইত্যাদি। ভাই আমি সারাদিন, আপনি তো দেখছেন খালেদ না ভাই, আমি সারাদিনই কাজ করি। আপনাদেরকে অনেস্টলি বলি, আমি সরকারের দায়িত্বে আসার আগে 4-5 ঘন্টার বেশি কাজ করতাম না। আমি এখন কমপক্ষে 12 ঘন্টা কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমার মন্ত্রণালয় যায় দাঁড়ায় থাকেন, দেখেন, আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন, আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি 10 মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি, বাংলাদেশে কোন আইনমন্ত্রী 10 মাসে এত কাজ করে নাই। বাংলাদেশে কোন আইনমন্ত্রী পিপিজিপি এরকম 4000 নিয়োগ দেয় নাই। বাংলাদেশে কোন আইনমন্ত্রী 16,000 কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই। 16,000 কেস প্রত্যাহার করতে হয়েছে। এই কেসের যে কাগজপত্র আছে, চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে, সেগুলিকে পরীক্ষা করে। আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি, আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা শুক্রবার অফিস করেছে, তারা শনিবার অফিস করেছে, তারা বিয়ন্ড দ্য অফিস আর 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করেছে, করে এই কাজগুলা করেছে। আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন, সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি। আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি। আমরা সংস্কার কাজ, সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি। আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক, আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি। প্রত্যেক দিন রুটিন কাজ, আমার অফিসে একদিন আইসেন, এইরকম ফাইল জমে থাকে, সেই ফাইলগুলো ক্লিয়ার করতে হয়। এগুলির বাইরে এগুলি কাজ, রুটিন কাজের বাইরে। খালেদ আমাকে একটু বলতে দিবেন, আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম। আরেকটা কথা বলি আপনাকে, এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এইখানে এই অফিসে, এই রুমের মধ্যে আমার বিল্ডিং অফিসে বসে মাঝে মাঝে 2টা বাজে কাজ করি। আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে, উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই, আমি কাজ করছিলাম সৌদি আরব, যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের প্রপোজালটা কি সেটা আমি নিজে করছিলাম, নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। উনি আমাকে অবাক হয়ে ফোন করছে, বলে স্যার আজকে না ঈদ, আপনি কাজ করতেছেন? আমি অবাক হয়ে বললাম, ঈদ হচ্ছে কি হয়েছে? আমার তো সময় নাই, আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে। এবং আমার কাছে দুঃখ লাগে কি, যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি? আপনার খবর নেন না, আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না। আমি তো আপনার বললাম, এই যে চ্যালেঞ্জ করলাম না, 10 মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে? হিউম্যানলি পসিবল? খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি, আমি প্রতিদিন এভারেজে 12 ঘন্টা কাজ করি, এখানে আমি 4-5 ঘন্টা কাজ করতাম। এবং আমি আপনাকে বলি, প্রথম একটা কথা বলি,
প্রথম 2 মাস 3 মাস আমি 16 ঘন্টা কাজ করতাম, প্রথম 1 মাস আমি এভারেজে 3 ঘন্টা ঘুমাতাম। ওকে, আমি জীবনে কোনোদিন, আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম ওই লাস্ট 3 মাস এতটুকু কষ্ট করেছি, জীবনে আমি এত কষ্ট করি নাই।